বরফে ঢাকা হিমালয়, শান্ত প্রকৃতি আর শত বছরের পুরনো সব মন্দিরে নেপাল হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের এক পছন্দের গন্তব্য। সংস্কৃতি, প্রকৃতি আর শান্তির এক অপরূপ ছোঁয়ার নাম নেপাল। নেপালের সুউচ্চ পাহাড়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে নানান গল্প, আর সেই গল্পের খুঁজে আমাদের এবারের যাত্রা নেপালে। চলুন আমার নেপাল সফরের 9 দিনের পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমি ট্রাভেল ব্লগার না, কিন্তু নিজের স্মৃতিগুলো জমিয়ে রাখতে ক্ষতি কিসের। বরাবরের মতো বিমানবন্দরের ভোগান্তি দিয়ে যাত্রা শুরু। তবে এই ভোগান্তির জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। নানান কৌশলে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আমরা ফিরে আসি না, যে কারণে আমাদের ইমিগ্রেশনের চেকিংটা একটু বেশিই করা। যাই হোক, ইমিগ্রেশন শেষে স্কাই লাউঞ্জে লাঞ্চ সেরে নিলাম, এরপর সোজা চলে গেলাম বিমানে। যেহেতু নেপাল অন অ্যারাইভাল ভিসা দেয়, তাই আপনার সাথে পাসপোর্ট, রাউন্ড টিকেটের কপি আর হোটেল বুকিং এর কপি থাকলে নেপালে পৌঁছে একটা অনলাইন ফর্ম ফিল আপ করেই ভিসা নিতে পারবেন। সো নেপাল ভ্রমণ বেশ ইজি। নেপালের আকাশে পৌঁছার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়েরও প্রায় 30 মিনিট পর আমাদের বিমান ল্যান্ড করে। ভিজে ভিজে কোনো রকম নেপাল ইমিগ্রেশন পার হলাম। বাইরে এসে দেখি তখনও বৃষ্টি হচ্ছে, আর বিমানবন্দরের সামনেই প্রচণ্ড ভিড় লেগে গেছে। গাড়ি ম্যানেজ করতে বেশ কষ্ট হয়ে যায় এবং ইন ড্রাইভে গাড়ি ম্যানেজ করে আমরা হোটেলের দিকে রওনা হই। বিদেশি পর্যটকরা সাধারণত কাঠমান্ডুর থামেলেই থাকে, কারণ এখান থেকে পোখারা যাওয়ার বাস স্ট্যান্ড বেশ কাছে, তাই আমাদের হোটেলও থামেলেই ছিল। যেহেতু রাত হয়ে গেছে, তাই আর ঘোরাঘুরি করিনি। পরের দিন ভোর 7টায় আমাদের পোখারা যাওয়ার বাস, তাই সকাল সকাল আমরা থামেল থেকে বাস স্ট্যান্ডের দিকে যাত্রা শুরু করি। দূরত্ব কম হওয়ায় আমরা হেঁটেই পৌঁছে যাই বাসের কাছে। বাসের নাম পোখারা জাগাডাম্বা, খুবই প্রিমিয়াম বাস, এবং এই বাসে আমাদের পর্যটন নগরী পোখারার দিকে যাত্রা শুরু। গুড মর্নিং। আমরা কাঠমান্ডু থেকে এখন পোখারার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চমৎকার একটা বাস, একেবারে খুবই আরামদায়ক। পোখারা যাওয়ার যে বাসগুলো কাঠমান্ডু থেকে ছাড়ে, সেখানে এই বাসটারই টিকিট প্রাইস সবচেয়ে বেশি। তো ভালো লাগতেছে, কারণটা যেহেতু প্রায় 8-9 ঘন্টার একটা বড় লম্বা জার্নি এবং পুরোটাই পাহাড়ি পথ। সো একটু কমফোর্টেবল বাস না হলে কিন্তু আপনাদের কষ্ট হয়ে যেতে পারে। সো আমাদের যাত্রাটা এই বাসের সাথে শুরু হয়েছে। এটা পোখারা জাগাডাম্বা পরিবহন, এরকম একটা নাম। তো চলেন, এই রাস্তাতেই নাকি চমৎকার চমৎকার ভিউ আছে, সেই ভিউগুলো দেখতে দেখতে আমরা পোখারাতে যাই। যদি কখনো নেপাল ঘুরতে আসেন, তবে কাঠমান্ডু থেকে পোখারার এই যাত্রাটা অবশ্যই দিনের বেলা করবেন এবং চেষ্টা করবেন না ঘুমিয়ে পুরোটা সময় জেগে থাকতে, কারণ পথের সিনারিও এত সুন্দর যা বাস থেকে কেউ ক্যামেরা বন্দি করেও আপনাকে দেখাতে পারবে না। নেপালের সৌন্দর্যের একটা বড় উপাদান এর অসংখ্য পাহাড়ি নদী। পাহাড়ি জনপদের বুক চিরে এক একটা নদী বয়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। সেই নদীর উপর দিয়ে যোগাযোগের জন্য স্থাপিত হয়েছে অসংখ্য ঝুলন্ত ব্রিজ। আমাদের পাশে যে নদীটা দেখছেন, এর নাম ত্রিশুলি। এই ত্রিশুলি যেন আমাদের পিছুই ছাড়ছে না। গতরাতে আমরা খবর পেয়েছি যে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে, যে কারণে আমরা বেশ কিছুটা জ্যামের মধ্যে পড়ে যাই। যেখানে পোখারাতে আমাদের বিকেল 3টায় পৌঁছার কথা ছিল, সেখানে এই জ্যামের কারণে আসলে কত সময় লাগবে তা বলাই মুশকিল। তো আমরা চলতে চলতে এখন এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি, আমি নামটাম কিছুই জানি না। তবে এখানে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়াইছে এবং পিছনে ভিউটা দেখেন, পাহাড়ি নদী। এই নদীটা আমাদের পিছু নিয়ে এসে সেই কাঠমান্ডু থেকেই। আমি খেয়াল করে দেখছি, আমরা যখন কাঠমান্ডু থেকে আসার পর একটা অনেক উঁচু একটা পর্বতের মতো ছিল, ওইখানে আমাদের বাস কয়েক মিনিট দাঁড়াইছিল। তার আশেপাশে কোনো একটা জায়গা থেকেই এই নদীর উৎপত্তি, এবং সেখানে পানির পরিমাণ খুব কম ছিল, ঝিরির মতো লাগতেছিল। এরপরে যতটা আমরা এদিকে আসতেছি, অনেকগুলো ঝিরি এর সাথে মিশে মিশে
নদীর মানে প্রশস্ততা যেমন বাড়তেছে, পানির পরিমাণও বাড়তেছে এবং ব্যাপক স্রোত কিন্তু, এবং এরকম স্রোতধারা মানে অনেক কি বলে খরস্রোতা নদী কিন্তু নেপালে অনেকগুলো আছে এবং হিমালয় থেকে এগুলো নেমে আসছে, যে কারণে নেপাল কিন্তু চাইলেই প্রচুর পরিমাণে এরকম জলবিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করতে পারে। এবং আমি যতটুকু জানি নেপালে এরকম প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র আছে, এবং নেপাল থেকে জলবিদ্যুৎ নেওয়ার জন্য মানে এই বিদ্যুৎ নেওয়ার জন্য বাংলাদেশ চেষ্টাও করেছিল কয়েকবার, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আমরা তো সরাসরি নেপালের সাথে কানেক্টেড না, মাঝখানে ইন্ডিয়ার একটু ছোট্ট পার্ট আছে, যে জন্য ইন্ডিয়াকে ওখানে ইনক্লুড করতে হয়, আর এখানেই ঝামেলা, যে কারণে কিন্তু আমরা নেপাল থেকে এত মানে সহজলভ্য যেই জলবিদ্যুৎ নিতে পারতেছি না। তবে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এক কথায় অস্থির, মানে ওই পাশের গ্রামগুলোর কথা একবার চিন্তা করেন, যারা হচ্ছে একেবারে এত চমৎকার প্রাকৃতিক পরিবেশে থাকে। মূলত নেপাল দেখতেছি আর খুবই ভালো লাগতেছে, দেখি সামনে যাই, আরও কত কি সামনে পড়ে দেখতে থাকি। তো আমরা চালাউদি নামক একটা জায়গায় আমাদের এই বাস হচ্ছে থেমে গেছে, কারণ আমরা এই বাসটাতে যে টিকিট কেটেছিলাম সেখানে কমপ্লিমেন্টারি লাঞ্চ আছে। সো দিস ইজ দ্য ধাবা, এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তবে আমি আসলে খাওয়ার জন্য নামি নাই, আমি নামছি হচ্ছে এইটার পাশেই হচ্ছে ওই যে পাহাড়ি নদীর কথা বলেছিলাম, সেই নদীটা প্রবাহিত। সো আমি হচ্ছে সেই নদীর তীরে যাব এবং দেখবো যে এখানকার ব্যাপারটা আসলে কেমন, এবং কমপ্লিমেন্টারি লাঞ্চের ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওই যে যেই নদীটার কথা বলেছিলাম, যেটা হচ্ছে কাঠমান্ডু থেকে আমাদের পিছিয়ে নিয়েছে, সেই নদীটার একেবারে তীরে আমরা কিন্তু চলে আসতে পারতেছি। জাস্ট লুক, একেবারে পাহাড়ি নদী, প্রচুর খরস্রোতা এবং প্রচুর শব্দ হচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর। এখন আমার কাছে মনে হচ্ছে নদীর একেবারে তীরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, দেখি কেমন লাগে। এই যে নেপালে কিছু কিডস আছে আমাদের সাথে। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মাসুম। Are you Muslim? Yes. Oh, just. What's your name? Sharwan Chud. You are Muslim too? Muslim? No. সবাইকে আদর করব। নদী দেখে আসি। ওটা হচ্ছে ক্যামেরা দেখে একটু দৌড়ে আগে আসতেছিল, তারপর হচ্ছে একটু কথা বলে ভালোই লাগলো। আমরা একেবারে নদীর কিনারায় যাওয়ার চেষ্টা করছি। What a view! আয়তনের বিচারে নেপাল প্রায় বাংলাদেশের সমান, মানে আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা আমাদের তুলনায় 6 ভাগের 1 ভাগ, মানে মাত্র 3 কোটির মতো। ছোট্ট দেশ নেপাল 7টি প্রদেশে বিভক্ত। রাজধানী কাঠমান্ডু যে প্রদেশে অবস্থিত তার নাম বাগমাতি, আর আমরা যে পোখারাতে যাচ্ছি এইটা গান্ধাকি প্রভিন্সের রাজধানী। মাথাপিছু আয় বিবেচনায় এই দুটি নেপালের ধনী প্রদেশ। প্রথমটির আয় $2600 আর দ্বিতীয়টির আয় $1600। কিন্তু আমরা যতই পোখরার দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তাঘাট এবং অবকাঠামো দেখে ততই মনে হচ্ছে কাঠমান্ডু অঞ্চলের চেয়ে হয়তো এই অঞ্চলটাই বেশি উন্নত। এখন পর্যটন নগরী পোখরা সচক্ষে দেখার পর ব্যাপারটা ক্লিয়ার হবে। বিদায়বেলায় বাসের পক্ষ থেকে আমাদেরকে চকলেট খাওয়ানো হয়। সত্যি বাসের আতিথেয়তাটা মনে রাখার মতো, এবং এরই মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই পোখরায়। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের পোখরাতে প্রথম দিন। গতকাল আমরা কাঠমান্ডু থেকে বাসে করে পোখরাতে এসেছি, কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন বোটিং পয়েন্টে যাচ্ছি, ফেওয়ালেকে যাচ্ছি। একদম সকাল সকাল, খুব স্নিগ্ধ একটা সকাল, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। পোখরা শহরের মূল আকর্ষণ এই ফেওয়া লেক। বোটিং পয়েন্টে লিস্ট করে ঘন্টা হিসেবে বোটিং করার মূল্য দেয়া আছে। স্ক্যামের কোনো সুযোগ নাই। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা যতক্ষণ খুশি এবং যখন খুশি বোটিং করতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় 742 মিটার। চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে সবুজ জলের এই লেক। সকাল সকাল এই লেকে বোটিং করার স্পেশালিটি হচ্ছে এই লেক থেকেই অন্নপূর্ণা রেঞ্জের সাদা বরফে ঢাকা বিভিন্ন পর্বতচূড়া স্পষ্ট দেখা যায়। পোখরায় আসলে এই দৃশ্য কোনোভাবেই মিস করবেন না। এইটা একটা প্রাকৃতিক লেক বলা যায় না, কারণটা হচ্ছে
পানির উৎস বিভিন্ন ঝর্ণা এবং হচ্ছে বিভিন্ন ধরনের পাহাড় থেকে চুয়ে আসা পানিগুলো, কিন্তু এটাকে এখানে ধরে রাখার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়, যেই বাঁধের ফলে এখানে পানিগুলো আটকে আছে এবং ওই বাঁধের মাধ্যমে মূলত পানিটা নিয়ন্ত্রণ করা হয়। কখনো পানি বেশি হয়ে গেলে সেখানে বাঁধ ছেড়ে দেওয়া হয়, আবার কখনো কম থাকলে সেখানে বাঁধটা হচ্ছে বন্ধ করে দিয়ে পানিটা নিয়ন্ত্রণ করে। এই জন্য এটাকে পরিপূর্ণ প্রাকৃতিক লেক না বলে বরং এটাকে হচ্ছে কিছুটা কৃত্রিম লেকের মধ্যে বলা যায়। তো সকাল সকাল হচ্ছে আমরা ফেও লেকে বোটিং করা শেষ করেছি। এখন হচ্ছে আমরা ট্যুরিস্ট বাসের টিকিট কাটছি। এটা হচ্ছে নেপালি রুপি 600 করে পড়েছে। শহর এবং শহরের আশপাশে যে ধরনের ট্যুরিস্ট স্পটগুলো আছে তারা সবগুলোই কাভার করবে। আজকে হচ্ছে সারাদিন, তো 9:30টায় বাস, তো আমরা সেই বাসের জন্য যাচ্ছি। আশা করি এই মানে বাস ভিজিটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সব জায়গাগুলো আমরা ভিডিওতে দেখাতে পারবো। চলেন। আমরা মূলত 8 জনের একটা দল একসাথে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু নেপাল এমন একটা জায়গা আপনি এখানে একা একা বা 2 জন মিলেও নিরাপদে সব জায়গায় ঘুরে আসতে পারবেন। সকল অ্যাক্টিভিটিস বা সকল টিকিটের দাম এবং ভাড়া মোটামুটি সরকার থেকে ফিক্স করে দেয়া। অনেকেই ভাবেন দল বেঁধে না গেলে হয়তো গাড়ি পাওয়া নিয়ে মুশকিলে পড়তে হয়, তা একদমই ঠিক না। সব জায়গার জন্যই পাবলিক বাস এবং শেয়ার্ড জিপের ব্যবস্থা আছে। আপনি যেই হোটেলে ওঠেন না কেন, হোটেলের লোকজনের সাথে কথা বললে তারাই সবকিছু ম্যানেজ করে দেয়। তো আমরা হচ্ছে ট্যুরিস্ট বাসে উঠে গেছি, যেটা হচ্ছে পুরো শহরটা ভালো করে ঘুরে দেখাবে। তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন, কারণ আসলে এখানকার যে প্রাইভেট কারগুলা বা ট্যাক্সিগুলো সেগুলো এতটাই ছোট যে 4 জনও হচ্ছে ঠিকঠাক বসা যায় না। যদি 2 জন বসতে চাই তাহলে খরচটা অনেক বেশি পড়ে যায়। এই জন্য চিন্তা করলাম যে কি করা যায়, তখন 600 টাকা দিয়ে হচ্ছে এই বাসগুলোতে ওঠা যাচ্ছে এবং এরা নাকি সব জায়গায় ঘুরাবে। তো আমার কাছে এটাই গুড ডিল মনে হয়েছে। এখন দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। ফেও লেকের তীর ঘেঁষে আমাদের যাত্রা শুরু হলো। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য, গুপ্তেশ্বর মহাদেব গুহা। আমরা হচ্ছে টিকিট সংগ্রহ করেছি, বিদেশি নাগরিকদের জন্য হচ্ছে 50 টাকা করে। মূলত মাটির নিচে গুহার মধ্যে একটা মন্দির। এটা ধর্মীয় দিক বিবেচনায় অনেকেই এই জায়গায় ঘুরতে আসেন এবং উপাসনা করে যান। গুহা থেকে বের হয়ে ঠিক তার অপোজিটে আছে একটা ঝর্ণা, যার নাম দেভিস ফল। এটা একটা অদ্ভুত জলপ্রপাত। গুহার ভেতর থেকে নদী বেরিয়ে এসে এটি আবার গুহার ভেতরেই হারিয়ে গেছে। 1961 সালে সুইজারল্যান্ডের এক মহিলা নাম ডেভিস এখানে সাঁতার কাটতে গিয়ে গুহার ভিতরে হারিয়ে যায়। এরপর থেকে এই জলপ্রপাতের নাম ডেভিস ফল। এরপর আমাদের বাস আবার চলতে শুরু করলো। অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উঠতে থাকলাম পাহাড়ের চূড়ার দিকে। আমাদেরকে নামিয়ে দিল পামদিকোট নামের একটা জায়গায়। মূলত এই পাহাড়ের চূড়ায় শিবের মন্দির রয়েছে। তার চেয়ে দারুণ ব্যাপার হচ্ছে আশেপাশের চমৎকার ভিউ। অনেক উপরে আছি, তবে সবচাইতে বড় কথা হচ্ছে এত উঁচুতে আসার পরে যে ভিউটা পাচ্ছি, এর চাইতেও চমৎকার ভিউ হচ্ছে আমার কাছে আসার রাস্তাটা। মানে বাসে করে যখন আমরা আসতেছিলাম, আশপাশে এত চমৎকার লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেকেই হচ্ছে শুধু ভিউ পয়েন্ট থেকে এই মানে ক্লিপগুলো দেখায়, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো যদি কখনো আসেন তাহলে হচ্ছে গাড়িতে যতক্ষণ থাকবেন ততক্ষণই হচ্ছে বাইরে মুখ দিয়ে রাখবেন বা তাকায় থাকবেন। ওই ভিউটা হচ্ছে সবচাইতে সুন্দর। চলেন এই জায়গাটা দেখতে থাকি।
আমাদের পরবর্তী গন্তব্য ওয়ার্ল্ড পিস প্যাগোডা। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পারমাণবিক বোমার আঘাতে অসংখ্য বেসামরিক মানুষ নিহত হন। এরপর থেকে বিশ্বের কাছে শান্তির বার্তা দিতে জাপানের বিভিন্ন শহর সহ ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন শহরে শান্তিকে উৎসাহিত করতে পিস প্যাগোডা স্থাপন শুরু হয় এবং পৃথিবীব্যাপী ৮০টির মতো পিস প্যাগোডা আছে, যেগুলোকে স্থানীয়ভাবে শান্তি স্তূপাও বলা হয়। এটা হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ওয়ার্ল্ড পিস প্যাগোডা, এবং এখানে যাওয়ার রাস্তাটা খুবই চমৎকার। দুই পাশে হচ্ছে মারাত্মক ভিউ আছে। চলেন এটা দেখি। পোখারার এই স্তূপাটা ১১০০ মিটার উঁচু আনাদু পর্বতের উপর স্থাপিত এবং এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৩ সালে। জায়গাটা এতটাই শান্ত আর নীরব যা না আসলে কেউ বুঝতেই পারবে না। বিশ্ব শান্তিকে প্রমোট করতে বানানো এই শান্তি স্তূপে আসলে মনে হয় সময় হয়তো আসলেই থেমে গেছে। Hello, Nepal. তো আমরা হচ্ছে এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, নেপালি থালি খাইলাম। এবার হচ্ছে আমাদের নেক্সট স্পট একটা নদী আছে, কি যেন নাম নদীর? সেতি রিভার। সো এটার পানি নাকি খুবই সাদা, এই জন্য সেতি বলে। তো আমরা এখন সেই নদীর একেবারে কাছাকাছি যাব, তারপর দেখি, এবং এইটার পরে একটা ঝুলন্ত ব্রিজেও যাব। এই একটা আজব নদী, মানুষ নির্মিত একটা কাঠামোর ভেতর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এবং এখান দিয়ে পুরো কন্ট্রোলড ওয়েতে এই টানেলটা ফলো করতেছে। এই টানেলের মাঝখান দিয়ে গিয়ে এইটা পড়তেছে হচ্ছে একদম নিচে। এখান থেকে দেখা যাচ্ছে না, সামনে গেলে দেখতে পারবো, একেবারে নিচে গিয়ে পড়তেছে। মূলত নিচের অংশটাই নদী, খুবই সরু এবং খরস্রোতা। এই নদীর একটা অংশকে কন্ট্রোল ওয়েতে একটা ড্রেনের মধ্য দিয়ে প্রবাহিত করে এই স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের পর এই স্রোত পুনরায় এই পথে এসে এই নদীর সাথে আবার মিশে গেছে। हिमालय साइड जो गलता है ना बर्फ, वो पानी है, पहाड़ का पानी है। পোখারা শহরে এবং শহরের আশেপাশের বাড়িগুলো খুবই দৃষ্টিনন্দন। প্রতিটি বাড়ির সাথে রাস্তা আছে, গাড়ি পার্কিং এর জায়গা আছে, এবং প্রতিটি বাড়ি বলা যায় ডুপ্লেক্স এবং বড় বড় বারান্দাওয়ালা। এই মুহূর্তে হচ্ছে নেপালের অন্যতম জনপ্রিয় একটা জিনিস, যেটা হচ্ছে পুরো নেপাল ব্যাপী অনেক আছে, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড যে একটা ঝুলন্ত ব্রিজ পাইলে কি হয়ে গেছে। নেপালে এইটা খুবই কমন। গতকাল হচ্ছে পোখারা থেকে আসার সময়, কাঠমান্ডু থেকে আসার সময় দেখলাম যে একটা নদীর উপরে, নামটা ভুলে গেছি, সেই নদীর উপরে একটু পরপরই ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে এদের প্রয়োজন, মানে ওই পাশ থেকে এই পাশে কানেক্ট করতে তারা এই ঝুলন্ত ব্রিজটাই ব্যবহার করে। এই ঝুলন্ত ব্রিজ কিন্তু কি বলবো, খুবই পরিবেশ বান্ধব। কারণটা হচ্ছে নদীর উপরে কিন্তু যখন আমরা শক্ত সামর্থ্য ব্রিজগুলো করি, এতে নদীর পানি কিন্তু একটু বাধাগ্রস্ত হয়, গতিতে সমস্যা হয়, নদীর ওইখানে হচ্ছে চর পড়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়। ঝুলন্ত ব্রিজ কিন্তু এই জায়গা থেকে ইকো ফ্রেন্ডলি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পোখারা সিটির ঠিক পাশেই এই চমৎকার ঝুলন্ত ব্রিজে একটু ঘুরতে আসছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে, কিন্তু আমার বেশি মন চাইতেছে যে এখানে না থেকে নিচে হচ্ছে একেবারে স্বচ্ছ পানি যাচ্ছে, ওইখানে গিয়ে একটু আমাদের গাটা একটু ভিজে আসি, কিন্তু আসলে সেটা এখন পসিবল না, তাই না? পুরো পোখারা ট্যুরে হচ্ছে আমার সাথে একটা ছোট্ট ব্লগার যুক্ত হয়েছে। তোমার নাম কি? জাভিয়ান। ওর বাড়ি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে। ওরা ফুল ফ্যামিলি ঘুরতে আসছে। তো ও হচ্ছে খুব ট্র্যাক করতেছে যে আমি কখন কোথায় কি করতেছি না করতেছি, এবং খুব এক্সাইটেড। বলো, কিছু বলো তুমি। I loving নেপাল। I loving trekking. ট্রেকিং। নেপালের কোন জিনিসটা বেশি ভালো লাগছে, পাহাড় নাকি গুহা?
পাহাড় বেশি ভালো লাগছে। ঠান্ডা পাহাড়ে উঠতে চাই আমি। ঠান্ডা পাহাড়ে উঠতে চাও তুমি, তাহলে হচ্ছে ভোরে উঠতে হবে, তারপর দেখবে যে বরফের পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, অথচ আমাদের হোটেল থেকে দেখা যায়। হোটেল থেকে দেখা যায়। ইয়েস, আমি হোটেল থেকে দেখেছি। তুমি আসবা? এই যে আরেকটা ছেলে, আসো আসো। ও হচ্ছে এখানে সাইকেল। क्या नाम तुम्हारा? अनुष्का स्नेह। नेपाली? বাবা नेपाली तुम? तुम्हारा नाम क्या है? দীপাঙ্কর। তো আমরা হচ্ছে শহরের বাইরে বললাম যে জায়গাটাতে, এখানে একটা দোকানে আসছি। এই দোকানে এই যে বাংলাদেশি কোম্পানি প্রাণের ফ্রুটও আছে, চিপস আছে, পটেটো ক্র্যাকারস, চিপস আছে। ইয়ে করা পোস্টারিং করা প্রাণ। হ্যাঁ, এখানে প্রাণ লেখা আছে, পোস্টারিং করা। সো বাংলাদেশি কিছু প্রোডাক্ট দেখে ভালোই লাগলো। আমরা চাই যে বিভিন্ন দেশে বাংলাদেশি প্রোডাক্টে ভরে যাক, কিন্তু খুব একটা যায় না। তো সমস্যা হচ্ছে আইসক্রিম, যেটা আমরা খুব আগ্রহ নিয়ে আইসক্রিম কিনছিলাম একবার, কিন্তু আইসক্রিমটা হচ্ছে একদমই ভালো লাগে নাই। সো আমরা ফেলে দিচ্ছি শেষ পর্যন্ত। তারপরে হচ্ছে এইটা কিনলাম, এই মিল্কশেকটা হচ্ছে ভালো লাগছে, 100 নেপালি রুপি। আর মানে প্রাইস হচ্ছে একটু বেশি, মানে আসলে একটু বেশি বেশি প্রাইস সব কিছু। এতটুকু মিল্কশেক তো আমাদের এখানে হয়তো বা 40 টাকা বা 50 টাকা হয়তো হাইয়েস্ট, বাট এটা 100 রুপি, মানে বাংলাদেশি টাকায় ধরলে তাও 90 টাকার মতো দাম পড়ে যায়। এরপর আমাদের ট্যুরিস্ট বাস আমাদেরকে আরও কয়েকটা মন্দির এবং গুহা দেখাতে নিয়ে যায়, যেগুলো আমার কাছে খুব একটা স্পেশাল মনে হয়নি। তবে প্রত্যেকটা স্পটে যাওয়ার পথের দৃশ্য, স্পটের সামনের সারি সারি দোকান ইত্যাদি আমাদের নজর কেড়েছে। একটা বিষয় একটু বেশি নজর কেড়েছে, তা হলো মানুষের ভাষা সংস্কৃতি আলাদা হলেও কিছু বিষয় সব মানুষই এক। যেমন এই লোকটা মন্দিরের সামনে গান গেয়ে গিয়ে সাহায্য প্রার্থনা করতেছে, আর এই লোক দোকানের সামনে গিয়ে ঢোল বাজিয়ে টাকা পয়সা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের পোখরাতে তৃতীয় দিন, যদিও প্রথম দিন আমরা রাতে এসে পৌঁছাইছিলাম, সো ওই দিন আসলে কিছুই করতে পারিনি, সেই হিসেবে আজকে বললে দ্বিতীয় দিন হবে। তো এখন আমরা হচ্ছে কেবল কারে করে সারাংকোটে যাব। এটা একটা অসাধারণ একটা জিনিস। তো এটার জন্য হচ্ছে আমরা হোটেল থেকে টিকিট বুকিং করেছি এবং আমাদের জন্য গাড়ি চলে আসছে। এই গাড়ি দিয়ে হচ্ছে আমাদের পিক আপ করতেছে, এরপর হচ্ছে আমরা চলে যাব। চলেন কেবল কারের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো আমাদেরকে হচ্ছে কেবল কারের পয়েন্টে নিয়ে চলে আসছে এবং এই গাড়িটা দিয়ে আমরা আসলাম। একটা জিনিস আমার এতটাই ভালো লাগলো যে আমরা হচ্ছে হোটেলে জাস্ট বললাম যে আমরা কেবল কারে উঠবো, ওখান থেকে টিকিট করে দিয়ে একটা কল করে দিল এবং সাথে সাথেই এত দূর থেকে একটা জিপ পাঠায় আমাদেরকে হচ্ছে রিসিভ করে নিয়ে আসলো। তো এই যে একটা তড়িৎ রেসপন্স এবং এই যে একটা অমায়িক ব্যবহার, এই ব্যাপারটা কিন্তু ট্যুরিজমের জন্য খুবই জরুরি, যেটা বাংলাদেশে নাই। দ্যাটস ওয়াই বাংলাদেশের ট্যুরিজমে আমরা কোথাও ঘুরতে গেলে ওখানকার হোটেল ব্যবসায়ীরা হচ্ছে সবসময় প্ল্যানে রাখে যে কীভাবে আরও 10টা টাকা আমাদের কাছ থেকে বেশি খসানো যায়। আর এখানে এরা চিন্তা করে যে কীভাবে সার্ভিসটা আরেকটু ভালো দিয়ে মানুষকে খুশি করা যায়। আমাকে এটা খুব ভালো লাগছে। চলেন এখন আমরা কেবল কারে উঠি এবং কেবল কারের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের হোটেল থেকে যেই জিনিসটা বুক করে দিছিল ওটা হচ্ছে এখানে দেওয়ার পর এনারা হচ্ছে টিকিট দিয়ে দিবে, এটা দিয়ে হচ্ছে আমরা কেবল কারে উঠতে পারবো। সো আমাদের কাছে হচ্ছে অরিজিনাল টিকিট চলে আসছে। এইখানকার ভিউ পয়েন্টটা কিন্তু খুবই চমৎকার, দেখেন একদম লেক দেখা যাচ্ছে, হ্যাঁ জেফেওয়া লেক। আর এখন আমরা যাব ওকে, আমাদের কেবল কার চলে আসছে, আমরা হচ্ছে এটাতেই এখন উঠবো। তবে আমি এখানে যতটুকু পড়তে পারলাম সর্বোচ্চ আমরা 2165 মিটার পর্যন্ত উপরে উঠে যাব, আর এটার গতি থাকবে হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটারের মতো। আর ভার্টিক্যাল রেস মানে আমরা ভার্টিক্যালি উঠবো হচ্ছে 640 মিটার। ওকে, আমরা হচ্ছে এই তো এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। আমাদের ছবি তুলে রাখতেছে। আমাদের কেবল কার চলতে শুরু করলো। রশিতে ঝুলে ঝুলে পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন অনেকদিন আগেই দেখেছিলাম, আজকে সেটা সত্যি হচ্ছে। যতই উপরে উঠছিলাম ধীরে ধীরে তাপমাত্রা কমে আসছিল, সেটা বোঝা যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে এমন এমন সব কেবল কার আছে যেগুলো অনেক উপরে মেঘের ভেতর দিয়ে চলাচল করে। তো এই কেবল কার থেকে চারপাশের মনোরম দৃশ্যকে আরেকটু ভিন্নভাবে আবিষ্কার করলাম। আমরা যেখানে যাচ্ছি সারাংকোটে যাচ্ছি। সারাংকোটের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়
প্রায় 2200 মিটার উঁচুতে। তো সারাংকোটে আমরা যাওয়ার পর দেখি সেখান থেকে পুরো ভিউটা আসলে কেমন হয়। তো এই কেবল কারের নাম হচ্ছে অন্নপূর্ণা কেবল কার। এটা হচ্ছে পোখারা থেকেই কিন্তু সারাংকোটে নিয়ে যায়। তবে সারাংকোট কিন্তু আপনারা কেবল কার ছাড়াও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গাড়ি ভাড়া করতে হবে। তো গাড়ি ভাড়া করতে গেলে প্রায় 3500 থেকে 4000 টাকার মতো নিতে চায়। তো আমার কাছে মনে হয়েছে যে কেবল কারে গেলে কেবল কার একটা এক্সপিরিয়েন্স হইলো, আবার হচ্ছে আপনার সারাংকোটও দেখা হয়ে গেল, আবার ধরেন খরচও কম হলো। মানে এখানে হচ্ছে পার পার্সন 1000 টাকা করে লাগছে, কিন্তু আমাদের হোটেল থেকে কিন্তু ওরা গাড়ি পাঠায় নিয়ে আসছে, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের খরচ নেই। শুধু 2000 টাকা দিয়ে দুইজন একেবারে সারাংকোট যাচ্ছি আবার আসতেছি, এখানে প্রায় আরও 2000 টাকা আমরা সেভ করে ফেলতে পারলাম। আমরা পৌঁছে গেছি এবং দরজাও খুলে গেছে, সো সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এটা হচ্ছে আবার ঘুরে ঘুরে আবারও হচ্ছে ওদিক চলে যাবে, আবার কাউকে নিয়ে আবার ফিরে আসবে। সেইভাবে এটা যাইতেই থাকে। আমাদের টিকিট দেখে পরবর্তী আমরা আবার যেতে পারবো। সারাংকোটের এই কেবল কার পয়েন্টে একটা রেস্টুরেন্ট আছে, যদিও তা বন্ধ, তবে এখানে স্কাই সাইক্লিং সহ আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে। সাহস করে এই ভারী শরীর নিয়েও স্কাই সাইক্লিং করার সিদ্ধান্ত নেই। জীবনে প্রথম অভিজ্ঞতা নিতে যাচ্ছি, রশির উপর দিয়ে সাইকেল চালাবো। সো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। সেফটি ফার্স্ট। প্রথমবার নিচে তাকাতে ভয় লাগছিল, এবার নিচে তাকাইছিলাম, একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে গেল। এখানে পাশে যার একটা ভিউ পয়েন্ট আছে সারাংকোটের, আমরা সেই ভিউ পয়েন্টে যাচ্ছি। সেখান থেকে পুরো এরিয়াটা দেখে আমরা আবার কেবল কারে করে নিচে চলে যাব। সেখান থেকে আমাদের লিস্টে থাকা আরও 2টা ভিউ পয়েন্ট, সেগুলো দেখব। আমার মনে হয় পোখরাতে এসে কেউ যদি সারাংকোটে না আসে তবে তার ট্যুরটাই বৃথা। সারাংকোটে ভিউ পয়েন্টে একটা মন্দির আছে, বসে বসে আড্ডা দেওয়ার জায়গাও আছে। মূলত অনেকেই সারাংকোটে খুব ভোরের দিকে আসে, কারণ ওই সময় অন্নপূর্ণা রেঞ্জের বরফে ঢাকা পর্বতগুলো স্পষ্ট দেখা যায়। আবার অনেকে আসে দুপুরের পর স্নিগ্ধ বিকেলটা এখানে কাটাতে। সারাংকোটের এই জায়গাটা থেকে মনে হলো একটু কথা না বললে আর নয়। এই জায়গাটা এত সুন্দর করে সাজায় রাখছে, জাস্ট এখানে বসে সন্ধ্যা পর্যন্ত যদি বসে থাকতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু এতক্ষণ থাকতে পারতেছি না, কারণ আমাদের প্ল্যান হচ্ছে অন্য একটা জায়গায় গিয়ে সূর্যাস্ত দেখা। কিন্তু এইখানে একেবারে মাইন্ড ব্লোয়িং। এই পাশে হচ্ছে যেই মন্দিরের প্যাটার্নটা, মূলত নেপাল যেহেতু একটা হিন্দু কান্ট্রি, সো এখানে সব জায়গাতেই কিন্তু মন্দির আছে এবং মানুষজন ধর্মীয় বিভিন্ন উদ্দেশ্যেও হচ্ছে এই জায়গাগুলোতে ঘুরতে আসে। বিশেষ করে ইন্ডিয়া থেকে ধর্ম সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য নেপালে প্রচুর মানুষ ঘুরতে আসে, এবং প্রত্যেকটা পিকেই কিন্তু তারা হচ্ছে এরকম কোনো না কোনো মন্দির বানিয়ে রেখেছে, যেইটা তাদের পর্যটন শিল্পকে আরও এক ধাপ আগায় নিয়ে গেছে। তো এই জায়গাটা জাস্ট অস্থির। এই পাশে হচ্ছে পুরো পোখারা সিটি, ওইখানে হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে, এই পাশ থেকে হচ্ছে ফেওয়া লেকটাও দেখা যাচ্ছে, আর এদিকে একেবারে নীল আকাশ। নেপাল ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল। এখন হচ্ছে আমরা আরেকটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে তাপো রেস্ট্রো কটেজ, এটাতে যাচ্ছি। তো এটার জন্য আমরা এই গাড়িটা নিয়েছি। সো এটা আমাদের নিয়ে যাবে এবং সন্ধ্যাটা সেখানে কাটাবো, সূর্যাস্ত দেখবো, তারপর হচ্ছে আবার আমরা ব্যাক করব। সো তাপো রেস্ট্রোতে বেশ কিছু রাইড আছে, সেগুলো হচ্ছে আমরা ইউজ করবো। চলেন তাপোতে যাই। এইরকম একটা জায়গা দিয়ে প্রবেশ করতে হবে। টিকিট কিতনা? তো টিকিট হচ্ছে পার পার্সন 100 টাকা করে। এটা হচ্ছে উপরে খাবার কিনলে ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু খুবই দারুণ। তবে নেপালের যতগুলো পাহাড়ের চূড়ায় আমরা উঠলাম সবগুলোই সুন্দর, সবগুলো থেকেই হচ্ছে, যেহেতু এটা পোখারাকে কেন্দ্র করে পোখারা সিটি দেখা যায়, তবে যতবারই যেটার উপর উঠি না কেন একই রকম দৃশ্য হইলেও দেখতে ভালো লাগে। তাপোতে আসার পেছনে মূল উদ্দেশ্য ছিল স্কাই ওয়াক করা এবং হাতের উপরে বসে পোখারা শহরের উপর দিয়ে ঘুরে আসা, কিন্তু স্কাই ওয়াকের অ্যাক্টিভিটিসটা মেরামতের জন্য আপাতত বন্ধ, তাই শুধু কৃত্রিম হাতে বসে ঘুরে আসাটাই করতে হলো। এই এক্সপিরিয়েন্সটাও সত্যিই অসাধারণ ছিল।
এরপর অন্নপূর্ণা আর সুন্দর পাহাড়ি গ্রাম দেখতে দেখতে পুরো সন্ধ্যাটা আমরা এখানেই কাটাই, আর ফিরে এসে দেখি লেকের পাড়ের রাতের পোখারা আরো বেশি জমজমাট। নেপালে হালাল খাবার একটু খুঁজে বের করে খেতে হয়, তবে কঠিন কিছু না, আর সব দোকানেই ভেজ থালি আছে। সত্যি কথা বলতে বাংলাদেশি মালিকের পরিচালনায় হালাল ফুডের এই দোকানের খাবার এখনো আমার মুখে লেগে আছে। আলোচনা করে যতটুকু শুনেছি, নেপালে সয়াবিন তেল নিষিদ্ধ, সকল রান্না হয় সানফ্লাওয়ার অয়েলে, ফলে অনেক বেশি খেয়েও পেটে কখনো অশান্তি ফিল করিনি। পোখারাতে হচ্ছে আমাদের যেই সময়গুলো কাটছে, এই সময়গুলো আরও সহজ করার জন্য এবং আমাদের সকল অ্যাক্টিভিটিসকে আমাদের একটু হাতে মুঠো আনার জন্য আমাদের হোটেলের যে ম্যানেজার, মূলত হোটেলের মালিকের ছেলে, সেই হচ্ছে দেখভাল করে। আমরা আসি হচ্ছে হোটেল জোজোতে। চলুন আমরা হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি যে ধরেন আমাদের গান্দ্রুক যাওয়ার জন্য যে পারমিট নেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া, গাড়ি বুকিং দেওয়া, সব কিছুতেই এত হেল্পফুল তারা। আমি হচ্ছে মানে এরকম হেল্পফুল আমি ঘুরছি বাংলাদেশে সব জায়গায়, কোথাও পাই নাই। তো আমার কাছে মনে হলো যে তার কিছু কথাবার্তা আপনাদের একটু শোনানো দরকার। সো হেয়ার ইজ অনিল, রাইট? Nice to meet you. So I want to welcome everybody to Nepal and Pokhara. Come to Pokhara and remember Hotel Zuzu. If you need any kind of help, like we provide free information, and I like to help my guests or traveler from anywhere to make their travel easy. Easier. So Not that's only- my he not only provide free information, আমাদের যখন যেটা দরকার পড়লো তার বাইকে করে নিয়ে আমাদের ট্যুরিজম বোর্ডে নিয়ে গেল, সেখানে ফ্রিতে আমার সাথে বসে ফর্মগুলো ফিল আপ করে দিল, অনেকগুলো ফর্ম। যতক্ষণ আমি সেখানে ছিলাম ততক্ষণ সে আমার সাথেই ছিল, মানে পুরো কাজটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু একটু নড়ে নাই। এবং তারপর হচ্ছে এখানে আসলাম, আমরা কেবল কারে উঠবো, কেবল কারের জন্য বুকিং দেওয়া, গাড়ি ম্যানেজ করে দেওয়া, এভরিথিং সে মানে সুপার হেল্পফুল ছিল আমাদের সাথে। সো এই জন্য আমি বললাম যে এই ব্যাপারটা হচ্ছে একটু দেখানো দরকার ছিল আপনাদের সাথে, কারণ আপনারা যারা হচ্ছে অনেক সময় আমরা বিদেশ যাওয়ার সময় চিন্তা করি যে সেখানে হোটেল ম্যানেজারগুলো কেমন হবে, মানে তারা হেল্পফুল হবে কিনা। আমার কাছে মনে হলো যে এখানকার কন্ডিশন সুপার নাইস, সুপার নাইস। and I became good because you were very nice to us and I became nice to you. That's only the thing, yeah. so gentleman, You- so yeah. kind, so gentleman, so kind. So এটাই, যদি হচ্ছে কখনো আসেন আমি রেকমেন্ড করবো হোটেল জোজোতে এসে ভাইয়ের সাথে দেখা করলে আপনার সবকিছু অনেক বেশি সহজ হয়ে যাবে। পরের দিন আমরা চলে যাই পোখারা থেকে কিছুটা দূরের গ্রাম গান্দ্রুকে। গান্দ্রুক যাওয়ার রাস্তা, গান্দ্রুকের অমায়িক সৌন্দর্য আর কাছ থেকে হিমালয় দেখে আমরা এতটাই মুগ্ধ হই যে গান্দ্রুক ভ্রমণের গল্প নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি। কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে নিন। আমি শিওর আপনিও মুগ্ধ হবেন। তো গান্দ্রুক ঘোরাফেরার পরে হচ্ছে আমরা আবারও পোখরা ফিরে আসছি এবং এখান থেকে আগামীকাল আমরা কাঠমান্ডু চলে যাব। তো কাঠমান্ডুতে যাওয়ার বাস হচ্ছে আমাদের আগামীকাল সন্ধ্যার সময়। তো আজকের দিনটা সময় আছে আর আগামীকাল সারাদিন সময় আছে। ভাবলাম যেহেতু গুরুত্বপূর্ণ সব প্লেস আমাদের ঘোরা শেষ, তাই একটা স্কুটি ভাড়া করে নিয়েছি আগামীকাল সকাল 9টা পর্যন্ত। মূলত ওরা একদিনের জন্য ভাড়া দেয় 1200 টাকা করে। তো এটা ভাড়া করেছি, এখন একটু ফ্রি স্টাইলে ঘোরাফেরা করবো, মানে যেসব জায়গায় ইচ্ছা হবে যাব, ইচ্ছা হলে যাব না, অথবা শহরের ভিতর দিয়ে ঘোরাফেরা করবো। আমার মনে হয় এটা একটা ভালো ডিল। তাহলে চলেন আমরা এবার স্কুটিতে করে পুরো শহরটা একটু ঘুরি। কোথাও ঘুরতে গেলে আমাদের সবারই একটা পরিকল্পনা থাকে যে কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো ইত্যাদি, কিন্তু কিছু অপরিকল্পিত ঘোরাফেরারও কিন্তু দরকার আছে। এই যে আমাদের স্কুটি নিয়ে এখনকার ঘোরাফেরা তারই অংশ। শান্ত, গোছানো এবং সিমসাম পোখরা শহর ঘুরতে ঘুরতে আমরা শহরের বাইরে বেরিয়ে যাই, একেবারে সিলেবাসের বাইরের কিছু জায়গা দেখতে দেখতে এবং অচিন দেশের গ্রামগুলো ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসে। রাতের পোখারা ঘুরতে ঘুরতে আমরা আবারও লেক পাড়ে চলে আসি, যেখানে লাইভ মিউজিক, স্ট্রিট ফুড ইত্যাদিতে বেশ জমজমাট একটা পরিবেশ বিরাজ করছিল। তো আমাদের এই ঘোরাফেরাটা আসলে ভাড়া করা স্কুটি যেখানে সেখানে পার্ক করেই করেছি, কিন্তু একবারও তো হারিয়ে যাওয়ার ভয় হয়নি। কিন্তু বাংলাদেশে যেখানে সেখানে বাইক বা সাইকেল রেখে ঘুরতে গেলে তা পরে এসে আর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। যে স্কুটিটা ভাড়া নিয়েছিলাম সেই স্কুটি দিয়ে আজকে হচ্ছে একদম ভোর সকালে উঠে আমরা হচ্ছে পোখরা ইউনিভার্সিটি চলে আসছি, কারণ আমার হচ্ছে আমি যেই শহরে যাই আমার একটা শখ থাকে যে সেই ইউনিভার্সিটি একটু দেখার। তো পোখরা ইউনিভার্সিটি আসলে অত বড় না, এটাই হচ্ছে তার ক্যাম্পাস। এটা হচ্ছে প্রশাসনিক মূল বিল্ডিং, এখান থেকে সব কিছু পরিচালনা করে। এডুকেশনাল বাস দেখতে পাচ্ছেন।
আর ওই দিকটাতে লাল লাল কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, ওইখানে হোস্টেল এবং ক্লাস করার ব্যবস্থা। সো ছোট একটা ইউনিভার্সিটি, আসলে পোখরাতে মানুষই তো কম থাকে, মাত্র 5 লক্ষের মতো মানুষ থাকে, আর তাদের জন্য এত বড় ইউনিভার্সিটি আসলে হয়ে ওঠা মুশকিল। বড় কথা হচ্ছে নেপালের ইউনিভার্সিটিগুলো কিন্তু বিশ্বব্যাপী সুনাম ধন্য কোনো ইউনিভার্সিটি না, বরং আমাদের ইউনিভার্সিটির তুলনাতে হচ্ছে সেগুলোর র্যাঙ্কিং অনেক বেশি পিছনে থাকে। তারপরেও একটা ইউনিভার্সিটি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পোখরা সিটিটা যেহেতু খুবই নিট অ্যান্ড ক্লিন, একেবারে ইউরোপীয় মডেলের মতো, প্রত্যেকটা বাড়ির সামনে রাস্তা আছে, রাস্তার নাম্বার আছে, মানুষ নিয়ম মেনে চলতেছে, কোনো ট্রাফিক জ্যাম নাই। তাই ভাবলাম যে পোখরা ইউনিভার্সিটি একটু দেখে আসি। তো এই ইউনিভার্সিটি শহর থেকে প্রায় বেশ দূরেই বলা যায়, আমাদের হোটেল থেকে প্রায় 17 কিলোমিটার মতো আমাদের আসা লাগছে। তো সব কিছু মিলে চারপাশেই পাহাড়, তো সো ন্যাচারাল পরিবেশ সব কিছু কিন্তু ভালোই, এবং এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে খুব আগে ইউনিভার্সিটিটা গড়ে তোলা হয় নাই, একটু মানে ইউনিভার্সিটির বয়সও মনে হয় খুব বেশি না। যাই হোক, চলেন ইউনিভার্সিটিটা আরেকটু ঘুরে দেখি, যেহেতু এখন বন্ধ চলতেছে, পূজার বন্ধ চলে। সো কোনো স্টুডেন্ট নাই, যদি স্টুডেন্ট থাকতো তাহলে আমি কিন্তু আন্দোলনের নিশ্চয় তাদের সাথে কথা বলতাম, সাক্ষাৎকার নিতাম। যেহেতু সারাংকোট আমাদের কাছে খুব ভালো লেগেছিল, তাই বিকালের সময়টায় আমরা আবারও কেবল কারে করে সারাংকোট যাই। নীরবে বসে বসে পুরো বিকেলটা কাটিয়ে চলে আসি বাসের উদ্দেশ্যে। কিন্তু সন্ধ্যা থেকেই এত প্রবল বৃষ্টি শুরু হয় যাতে পুরো পোখরা সিটি ভেসে যাওয়ার উপক্রম। কোনোরকম বাস স্ট্যান্ডে পৌঁছালেও আমাদের গা এবং মাথা পুরোটাই ভিজে যায়। সেই ভেজা শরীরে আমরা কাঠমান্ডুর দিকে যাত্রা শুরু করি। কাঠমান্ডুতে আমাদের হাতে টোটাল 1.5 দিন সময়। যেহেতু পুরনো শহর কাঠমান্ডু, তাই এর অলিগলি ঘুরে দেখবো আমরা। কাঠমান্ডু শহরের মেইন আকর্ষণ দরবার স্কয়ার। বেশ কয়েকটি দরবার স্কয়ার আছে। 2008 সালের আগে টানা 240 বছর নেপালের রাজতন্ত্র ছিল। দরবার স্কয়ারগুলো মূলত রাজাদের রাজপ্রাসাদের সামনের বিশাল চত্বর, যেখানে একাধিক মন্দির, দরবার হল, রাজাদের বাড়ি ইত্যাদি আছে। 2015 সালের ভূমিকম্পে নেপালের দরবার স্কয়ারগুলো বেশ ক্ষতির মধ্যে পড়ে যায়। থামেলের কাছাকাছি এরকম একটা দরবার স্কয়ার আমরা ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই সার্কের হেড অফিসের সামনে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই সার্ক। 1985 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার স্বপ্নদ্রষ্টা ছিলেন বাংলাদেশের জিয়াউর রহমান। যাই হোক, একটু আগে আমরা কাঠমান্ডুর যেই পার্টে ছিলাম সেটা ছিল অনেকটা পুরান ঢাকার মতো, আর এখন যে অংশে আছি এইটা বেশ আধুনিক। কাঠমান্ডুর এই নতুন অংশের পরিচ্ছন্নতা এবং ট্রাফিক রুল দেখে আমি সত্যিই অবাক। কে বলবে এই দেশটা বাংলাদেশের চাইতে নানান দিক থেকে পিছিয়ে? তো কাঠমান্ডুর পাবলিক বাসের অভিজ্ঞতা নিতে আমরা সামনে পড়া একটা বাসে উঠে যাই। স্থানীয় মানুষদেরকে অ্যাটলিস্ট আমাদের চাইতে সভ্য মনে হয়েছে। সেই বাস আমাদেরকে নামিয়ে দেয় এক বৌদ্ধ মন্দিরের সামনে। এভাবে এদিক সেদিক ঘুরতে ঘুরতেই চমৎকার একটা দিন কাটিয়ে আমরা পরের দিন দেশে ফেরার জন্য বিমানবন্দরে চলে যাই। সবশেষে একটা কথাই বলবো, নেপাল আসলেই সুন্দর। শহরের পার্টের বাইরে গ্রামীণ ন্যাচারাল পার্টগুলো একটু বেশি সুন্দর। আর হ্যাঁ, ফেরার সময় কিন্তু আমরা বিমান থেকে এভারেস্টও দেখে ফেলেছি।